হ্যালো এভরিওয়ান, প্রিন্সিপালস অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভ্যারিয়েশন চ্যাপ্টারের নেক্সট ভিডিও এটা। তো শুরু করা যাক। অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক আছে আজকে, সেটা হলো লিঙ্কেজ অ্যান্ড রিকম্বিনেশন। অনেকে এই বিষয়টা বুঝতে অনেকটা ভুল করে। তো শুরু করা যাক। তোমরা যদি ভালো করে মন দিয়ে শোনো অবশ্যই বুঝতে পারবে। মর্গ্যান ক্যারিড আউট সেভারেল ডাইহাইব্রিড ক্রসেস ইন ড্রসোফিলা টু স্টাডি জিনস দ্যাট ওয়ার সেক্স লিঙ্কড। তো এর আগে আমরা ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্সে দেখেছিলাম যে মর্গ্যান কী করেছিলেন, ড্রসোফিলা নিয়ে পরীক্ষা করেছিলেন এবং তার উপরে ডাইহাইব্রিড ক্রস করেছিলেন। কিসের জন্য করেছিলেন তিনি? যে জিন স্টাডি করার জন্য, জিনগুলো কীভাবে একটা প্রজনী থেকে পরবর্তী প্রজনীতে ট্রান্সফার হচ্ছে, তারপরে কীভাবে সমস্ত বৈশিষ্ট্যগুলো প্রকাশিত পাচ্ছে এ নিয়ে স্টাডি করার জন্য। এবং কোন কোন বৈশিষ্ট্যগুলোর ওপর তিনি লক্ষ্য করেছিলেন? সেক্স লিঙ্কড, সেক্সুয়াল যে বৈশিষ্ট্যগুলো ছিল তার ওপর, সেই সমস্ত জিনগুলো নিয়ে তিনি স্টাডি করেছিলেন। দ্য ক্রসেস ওয়ার সিমিলার টু দ্য ডাইহাইব্রিড ক্রসেস ক্যারিড আউট বাই মেন্ডেল ইন পিস। তো এই ক্রসগুলো মেন্ডেল যেমন ডাইহাইব্রিড ক্রস করেছিলেন হলুদ গোলাকার সবুজ কুঞ্চিত বীজের মধ্যে, তো সেই রকমই ড্রসোফিলার মধ্যেও সেই একই রকম টাইপেরই ক্রস করা হয়েছিল। For example, Morgan hybridized yellow bodies, white-eyed females to brown bodies, red-eyed males and intercrossed their F1 progeny. তো এখানে তিনি কী কী বৈশিষ্ট্য নিয়েছিলেন মর্গ্যান? তো মর্গ্যান নিয়েছিলেন ইয়েলো বডিজ অ্যান্ড হোয়াইট আইড ফিমেল। তিনি যে স্ত্রী হিসাবে যে এটা ড্রসোফিলাটা নিয়েছিলেন তার বৈশিষ্ট্য ছিল কি, তার বডির কালারটা ছিল ইয়েলো, হলুদ কালার, এবং তার চোখের কালার ছিল সাদা। টু ব্রাউন বডিজ রেড আইড মেলস। আর তিনি পুরুষ হিসাবে যেটা নিয়েছিলেন তার বডির কালার ছিল ব্রাউন বা বাদামি আর চোখের কালার ছিল লাল। এবং তাদের মধ্যে তিনি কী করেছিলেন? ক্রস করেছিলেন এবং তারপরে যে F1 প্রজনীতে যে অপত্য ড্রসোফিলা তৈরি হয়েছিল তাদের মধ্যে আবার ক্রস করিয়ে F2 জেনারেশন তৈরি করেছিলেন। হি অবজার্ভ দ্যাট টু জিনস ডিড নট সেগ্রিগেট ইন্ডিপেন্ডেন্টলি অফ ইচ আদার and the F2 ratio deviated very significantly from the 9:3:3:1 ratio expected when the two genes are independent. এবং তিনি লক্ষ্য করলেন একটা বিষয় যে দুটো জিন আছে, যে দুটো জিন আলাদা হচ্ছে না, একসাথে থেকে যাচ্ছে। তারা ইন্ডিপেন্ডেন্টলি যে একে অপরের থেকে আলাদা হয়ে তারা নিজেদের মতোভাবে প্রকাশ পাবে, অন্য জিনের সঙ্গে তারা কম্বিনেশন গঠন করবে, সেটা হচ্ছে না। এবং এই জিনটা কি সবসময় একসাথেই থাকছে যখন প্রকাশ পাচ্ছে। এবং তার ফলে কী হয়, যে রেশিওটা যেটা ডাইহাইব্রিড ক্রসে যে রেশিওটা 9:3:3:1 হওয়া উচিত ছিল, সেটা কিন্তু তা না হয়ে অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো তাহলে লিঙ্কেজটা ওটাই কি, ওটা হলো লিঙ্কেজ, যেটা এখন আমরা পড়বো। তাহলে লিঙ্কেজটা কি? লিঙ্কেজটা হচ্ছে এক্সেপশন অফ, মানে ব্যতিক্রম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। যে ডাইহাইব্রিড ক্রসের যে লটা ছিল, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, তার ব্যতিক্রম হচ্ছে লিঙ্কেজ। তো তাহলে কী হচ্ছে, যে মর্গ্যান এই যে ড্রসোফিলা নিয়ে পরীক্ষা করেছিলেন তার উপর তিনি পরীক্ষা করে দেখলেন যে দুটো জিন একই সঙ্গে থাকছে, তারা কখনো আলাদা হচ্ছে না, এবং এমনকি তারা যখন প্রজনী তৈরি করছে F1 জেনারেশন F2 জেনারেশন, তারা একই থেকে যাচ্ছে, একসাথেই থেকে যাচ্ছে, কখনো আলাদা হচ্ছে না। এবং তিনি এটা বলেছিলেন লিঙ্কেজের কারণে এটা হচ্ছে। এর ফলে যে রেশিওটা সেটা 9:3:3:1 থেকে অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো দেখা যাক কী তিনি পেয়েছিলেন। Morgan and his group knew that the genes were located on the X chromosome and saw quickly that when the two genes in a dihybrid cross were situated on the same chromosome, the proportion of parental gene combination were much higher than the non-parental type. তো মর্গ্যান এবং তার যে সঙ্গী যারা এই পরীক্ষাগুলো করেছিলেন তারা জানতেন যে এই যে জিনগুলো নিয়ে তারা পরীক্ষা করছে তারা এক্স ক্রোমোজোমের ওপরে আছে। সেই জিনগুলো নিয়ে তারা পরীক্ষা করছে, সেক্স লিঙ্ক যেহেতু এক্স ক্রোমোজোমের ওপর আছে। এবং তারা দেখলেন যে দুটো জিন, ডায়াবেটিক ক্রসের দুটো জিন, সেটা প্যারেন্টাল প্রপোর্শনে, মানে প্যারেন্টাল জিন কম্বিনেশন বলতে কি, যে প্যারেন্টগুলো যে জিন নেওয়া হয়েছিল, প্যারেন্টের মধ্যে যে বৈশিষ্ট্য নিয়েছিল সেই বৈশিষ্ট্যের অধিকারী যে সমস্ত অপত্য তৈরি হচ্ছে তাদের মধ্যে তাদের যে পার্সেন্টেজ সেটা বেশি নন প্যারেন্টাল বলতে কি, যেটা প্যারেন্টাল থেকে আলাদা, মানে যে প্যারেন্ট হিসাবে যে বৈশিষ্ট্য নেওয়া হয়েছিল তার থেকে আলাদা। তোমাদেরকে ছবি দেখে দিচ্ছি তাহলে বুঝতে পারবে, নিচে ছবি দেওয়া আছে। যে
এখানে দেখতে পাচ্ছ প্যারেন্টালে কী নেওয়া হচ্ছে, এই যে স্মল ওয়াই ডাব্লু, স্মল ডাব্লু, স্মল ওয়াই, স্মল ডাব্লু, এলো হোয়াইট। আর ওয়াইল্ড টাইপে হচ্ছে স্মল ওয়াই প্লাস আর ডাব্লু প্লাস। তো এটা হচ্ছে প্যারেন্টাল। তো F1 প্রজনীতে এই যে দেখতে পাচ্ছ F1 প্রজনীতে একটা তৈরি হচ্ছে, কিন্তু F2 প্রজনীতে এই যে প্যারেন্টাল, এটা হচ্ছে প্যারেন্টাল টাইপ। প্যারেন্টাল টাইপ হচ্ছে এটা 98.7%। প্যারেন্টাল টাইপে দেখতে পাচ্ছ ওয়াই প্লাস ডাব্লু প্লাস আছে। তো এটা কি প্যারেন্টের সঙ্গে মিল করাচ্ছে, কারণ এই বৈশিষ্ট্যটা দুটো প্যারেন্টের মধ্যে কোনো একটার সঙ্গে আছে, কোনো একটার মধ্যে আছে। এই যেমন এই প্যারেন্টের মধ্যে আছে ওয়াই প্লাস ডাব্লু প্লাস, তাহলে এর প্যারেন্টের সঙ্গে মিল পাচ্ছে অপত্য। এই তো আরেকটা যে প্যারেন্টাল টাইপের মধ্যে এই যে দেখতে পাচ্ছ ওয়াই ডাব্লু আছে, স্মল ওয়াই স্মল ডাব্লু, এই দুটো জিন আছে। তো এই দুটো প্যারেন্টের মধ্যে কোনো একটা তার মধ্যে মিল থাকবে, কোনো একটা প্যারেন্টের সঙ্গে। দেখতে পাচ্ছ স্মল ওয়াই স্মল ডাব্লু এর সঙ্গে মিল পাওয়া যাচ্ছে। তাহলে প্যারেন্টাল টাইপ বলতে কি, যে সমস্ত অপত্যগুলো জিন কম্বিনেশন প্যারেন্টসদের, দুটো প্যারেন্টসের কারো একটা সঙ্গে মিলবে, সেটা হচ্ছে প্যারেন্টাল টাইপ। আর যেটা মিলবে না সেটা নন প্যারেন্টাল টাইপ। ঠিক আছে, যেমন দেখতে পাচ্ছ এই যে এটা আছে ওয়াই প্লাস ডাব্লু, এটা হচ্ছে নন প্যারেন্টাল টাইপ। তো এটা কোনো প্যারেন্টস নেই, ওয়াই প্লাস ডাব্লু কোনোটা আছে নেই, ওয়াই প্লাস ডাব্লু প্লাস আছে কিন্তু ওয়াই প্লাস ডাব্লু নেই। ঠিক আছে, তাহলে এটা নন প্যারেন্টাল টাইপ। ঠিক আছে, এটাই বলা হচ্ছে, আর কিছুই না। প্যারেন্টাল টাইপ আর নন প্যারেন্টাল টাইপ, যেটা প্যারেন্টের সঙ্গে মিল পাবে জিনের যে কম্বিনেশন সেটা প্যারেন্টাল টাইপ, আর যে অপত্যের মধ্যে প্যারেন্টের মতো জিন কম্বিনেশন হবে না সেটা নন প্যারেন্টাল টাইপ। তো তিনি দেখলেন যে প্যারেন্টাল যে জিন কম্বিনেশন সেটা কিন্তু অনেকটাই বেশি পার্সেন্টেজ থাকে, দেখতে পাচ্ছ নন প্যারেন্টাল টাইপের থেকে। তো এখানে দেখতেই পাচ্ছ যে প্যারেন্টাল টাইপ কত পার্সেন্ট আছে, 98.7%, নন প্যারেন্টাল 1.3%, তাহলে অনেকটাই বেশি প্যারেন্টাল টাইপ। এদিকেও তাই, প্যারেন্টাল 62.8% আর নন প্যারেন্টাল 37.2%, প্যারেন্টাল টাইপ অনেকটাই বেশি। Morgan attributed this due to the physical association or linkage of the two genes and coined the term linkage to describe this physical association of genes on a chromosome, and the term recombination to describe the generation of non-parental gene combination. তো এই যে দুটো জিন একত্রে থাকছে, অপত্যদের মধ্যেও একসাথে থাকছে, F1 জেনারেশনেও একসাথে থাকছে, F2 জেনারেশনেও একসাথে থাকছে। তো এই যে দুটো জিন একত্রে থাকছে এই বিষয়টাকে তিনি নাম দিয়েছিলেন লিঙ্কেজ। প্যারেন্টাল জিনের মধ্যে সাধারণত বেশি দেখা দিচ্ছে, আর যখন এই যে নন প্যারেন্টাল টাইপের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে জিনগুলো কিছুটা দূরে দূরে থাকে, আলাদা থাকে, এবং সেটাকে তিনি বলেছিলেন রিকম্বিনেশন। নন প্যারেন্টাল কম্বিনেশন যে রিকম্বিনেশন, যে যদি কিছুটা আলাদা থাকে তাহলে সেটা হচ্ছে রিকম্বিনেশন। এই যে নন প্যারেন্টাল জিন তৈরি হচ্ছে, প্যারেন্টাল জিনের মতো অপত্যগুলোর সঙ্গে যে মিল পাচ্ছে না সেটা হচ্ছে রিকম্বিনেশন। তো এবার দেখা যাচ্ছে মর্গেন অ্যান্ড হিজ গ্রুপ অলসো ফাউন্ড দ্যাট ইভেন হোয়েন জিনস ওয়ার গ্রুপড অন দ্য সেম ক্রোমোজোম, সাম জিনস ওয়ার ভেরি টাইটলি লিঙ্কড, shows very low recombination cross A, while others were loosely linked, so higher recombination cross B. তো দেখা যাচ্ছে লিঙ্কেজের মধ্যে আবার দুই রকম আছে, একটা হচ্ছে অনেকটা ক্লোজড লিঙ্কেজ, আর এটা হচ্ছে লুজ লিঙ্কেজ। তো যে ক্ষেত্রে দেখা যাচ্ছে লিঙ্কড জিনগুলো খুবই কাছাকাছি আছে, খুবই ক্লোজড আছে, সেক্ষেত্রে রিকম্বিনেশন কি কম হচ্ছে। রিকম্বিনেশন, এটা একটা মনে রাখবে যে রিকম্বিনেশন আর লিঙ্কেজ হচ্ছে মানে একটু মানে ইনভার্সলি ভ্যারিয়াস করে, যে রিকম্বিনেশন লিঙ্কেজ বেশি হলে রিকম্বিনেশন কম হবে, লিঙ্কেজ কম হলে রিকম্বিনেশন বেশি হবে। তো দেখতে পাচ্ছ এখানে এই যে এখানে এই দুটো জিন অনেকটা কাছাকাছি আছে লিঙ্কেজ, তো এখানে 98.7% হচ্ছে লিঙ্কেজ, আর রিকম্বিনেশন আছে মাত্র 1.3%। এক্ষেত্রে দেখতে পাচ্ছ এই দুটো জিন একটু দূরে আছে, এদের তুলনায় তো দূরে আছে। এখানে ওয়াই প্লাস আর ডাব্লু যে জিন অনেকটা কাছাকাছি, এখানে ডাব্লু আর ডাব্লু প্লাস এম প্লাস জিন অনেকটা দূরে আছে। তো হালকা যদি গ্যাপ আছে তার জন্য রিকম্বিনেন্টটা হচ্ছে অনেকটাই বেশি, 37.2%। তো এটাই বলা হচ্ছে যে লিঙ্কেজ বেশি হলে রিকম্বিনেশন কম হবে, লিঙ্কেজ কম হলে রিকম্বিনেশন বেশি হবে। তো ক্রস বিতে দেখানো হলো, ক্রস বিতে রিকম্বিনেশন বেশি আর ক্রসেতে রিকম্বিনেশন একটু কম। For example, he found that the genes white and yellow were tightly linked and showed only 1.3% recombination,
while white and miniature wing showed 37.2% recombination. তো যেটা বলা হলো যে এই যে দেখতে পাচ্ছ রিকম্বিনেশন, দুটো রিকম্বিনেশন আছে। তো এখানে হোয়াইট আর ইয়েলো যেটা আছে সেটা মাত্র 1.3% রিকম্বিনেশন দেখাচ্ছে, আর তার যে মিনিয়েচার ফর্ম, এই যে মিনিয়েচার ফর্ম সেটা 37.2% দেখাচ্ছে। দেখেছো এখানে গ্যাপটা বেশি ডাব্লিউ আর এম এর এই দুটো জিনের মধ্যে, আর এখানে গ্যাপটা অনেকটাই কম। তো এটাই বলা হচ্ছে যেটা এখানে আছে। His student Alfred Sturtevant used the frequency of recombination between gene pairs on the same chromosome as a measure of the distance between genes and mapped their position on the chromosome. তো এটাকে আরও পরীক্ষা করে আরও এক্সপেরিমেন্ট করার মাধ্যমে তারই একজন স্টুডেন্ট অ্যালফ্রেড স্টার্টভ্যান্ট তিনি কী করে যে এই রিকম্বিনেশনের যে ফ্রিকোয়েন্সি বা পার্সেন্টেজ আছে তার উপর ভিত্তি করে দুটো জিনের মধ্যবর্তী স্থানের মানে দূরত্ব কতটা সেটা নির্ণয় করা, তারপর জিনগুলো ক্রোমোজোমের মধ্যে কোথায় থাকতে পারে, একই ক্রোমোজোমের মধ্যে কোথায় কোথায় থাকতে পারে সেটা নির্ণয় করতে সক্ষম হয়েছিলেন। টুডে জেনেটিক ম্যাপস are extensively used as a starting point in the sequencing of whole genome as was done in the case of Human Genome Sequencing project described later. তো হিউম্যান জিনোম প্রজেক্ট যেটা আছে, যেটা পরবর্তী চ্যাপ্টারে পড়বে, মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, যেখানে সমস্ত জিনকে স্টাডি করা হয়, সমস্ত জিন কে কোথায় থাকে, কোন জিন কী কাজ করে, কোন কোন প্রোটিন সে এক্সপ্রেস করে, কোন বৈশিষ্ট্য সে প্রকাশ করে, এগুলো সমস্ত কিছু করা হয়েছে। এবং এগুলো সম্ভব হয়েছে এই বিষয়টার উপর ভিত্তি করে, এই যে জিন ম্যাপিংয়ের উপর ভিত্তি করে, যে জিনগুলো কোথায় থাকে, তাদের কত পার্সেন্ট রিকম্বিনেন্স আছে, রিকম্বিনেন্সের উপর ভিত্তি করে দুটো জিনের মধ্যবর্তী স্থানে গ্যাপ কতটা, এই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে এই জিন ম্যাপিং সম্ভব হয়েছে। বা হিউম্যান জিনোম প্রজেক্ট বা হিউম্যান জিনোম সিকোয়েন্স, যে কোথায় কোন জিনোমটা থাকে সেটা সম্ভব হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ যে এই যে দুটো রিকম্বিনেন্ট টাইপের মধ্যে যে দুটো জিনের মধ্যে গ্যাপ কতটা, এই দুটো জিনের মধ্যে গ্যাপ কতটা, এই দুটো জিনের মধ্যে গ্যাপ কতটা, তারপর কতটা পার্সেন্টেজ আছে, এই সমস্ত কিছু কিন্তু জানা যায়। এবার ম্যাপিং কোথায় থাকে এটা জানা যায়, ঠিক আছে। সেটা পরবর্তীকালে তাদের স্টুডেন্ট অ্যালফ্রেড স্টার্টভ্যান্ট তৈরি করেছেন, ঠিক আছে। তো এটাই ছিল লিঙ্কেজ আর রিকম্বিনেশন, আশা করছি বুঝতে পেরেছো। খুবই সিম্পল বিষয়, দুটো জিন যদি একত্রে থাকে তো সেটা লিঙ্কেজ, আর যদি কিছুটা দূরে দূরে থাকে সেটা হচ্ছে রিকম্বিনেশন। আর এটা হয়ে থাকে কি, এটা হচ্ছে একটা ব্যতিক্রম কেস, ডায়াহাইব্রিড ক্রসের যে একটা ল তৈরি হয়েছিল, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, তার একটা ব্যতিক্রম কেস। তো এখানে ছবি দেওয়া আছে, ছবিতে দুটো ক্রস করা হয়েছে, ক্রস এ ক্রস বি। তো ক্রসে এখানে ইয়েলো এবং হোয়াইট যেটা আছে সেটা ফিমেল হিসাবে নেওয়া হয়েছে, আর ওয়াইল্ড টাইপ যেটা বনে পাওয়া যায় সেটাকে মেল হিসাবে নেওয়া হয়েছে, তারপর প্যারেন্ট হিসাবে। তারপর এদের দুটোর মধ্যে ক্রস করা হয়েছে, ক্রস করে F1 জেনারেশনের তো যেটা হয়ে থাকে সেরকম তৈরি হয়েছে এলো হোয়াইট, ওয়াই প্লাস ডাব্লু প্লাস ওয়াইল্ড টাইপ, তারপরে ওয়াই ডাব্লু, এইভাবে এলো হোয়াইট ওয়াইল্ড টাইপ এটা তৈরি হয়েছে F1 জেনারেশনে। কিন্তু দেখা যাচ্ছে সব ক্ষেত্রে এই ওয়াই আর ডাব্লু এই দুটো জিন কিন্তু একত্রেই আছে, ঠিক আছে। এমন না যে শুধু ওয়াই আছে বা শুধু ডাব্লু আছে, সব ক্ষেত্রে এই দুটো জিন একত্রে আছে। তো এক্ষেত্রে প্যারেন্টাল টাইপে তো যেটা বললাম যে 98.7% প্যারেন্টাল টাইপ, আর নন প্যারেন্টাল টাইপ 1.3%। প্যারেন্টাল টাইপ বলতে কি এই দুটো অপত্যর সঙ্গে প্যারেন্টের মিল আছে, জিন কম্বিনেশন, মানে ওয়াই প্লাস ডাব্লু প্লাস, তার একটা প্যারেন্টও ওয়াই প্লাস ডাব্লু প্লাস ছিল, ওয়াই ডাব্লু তার একটা প্যারেন্টও ওয়াই ডাব্লু ছিল। তো এটাই, তো এইভাবে প্যারেন্টাল টাইপ তৈরি হলো, এদের মধ্যে রিকম্বিনেট 1.3% তৈরি হলো, তারপর এদের মধ্যে ক্রস করে আবার F2 জেনারেশন তৈরি করা হলো। তো এইভাবে F2 জেনারেশন তৈরি হলো। তারপর এক্ষেত্রে হোয়াইট আর ক্রস বিতে হোয়াইট মিনিয়েচার নেওয়া হয়েছিল, আর ওয়াইল্ড টাইপ নেওয়া হয়েছিল মেল হিসাবে, হোয়াইট মিনিয়েচার ফিমেল হিসাবে। তার মধ্যে ক্রস করে F1 জেনারেশনে ওয়াইল্ড টাইপ তৈরি হলো আর হোয়াইট মিনিয়েচার তৈরি হলো। তার মধ্যে আবার ক্রস করে F2 জেনারেশনে প্যারেন্টাল হচ্ছে 62.8%, রিকম্বিনেট 37.2%। তো এখানে ওয়াই প্লাস আর এম প্লাস এই দুটো প্যারেন্টের সঙ্গে মিল আছে, তাই প্যারেন্টাল টাইপ। ওয়াই আর এম একটা প্যারেন্ট ছিল, তাই এটা হচ্ছে প্যারেন্টাল টাইপ, এটা নন প্যারেন্টাল টাইপ। তাদের মধ্যে ক্রস করে F2 তৈরি করা হলো। তো এটাই আছে result of two diamide crosses conducted by Morgan. Cross A shows crossing between gene Y and W, and cross B shows crossing between gene small w and m, miniature যেটাকে বলা হয়। Here dominant wild type alleles are represented by positive sign in superscript। তা যেটা ওয়াইল্ড টাইপ এবং ডোমিনেন্ট সেটাকে প্লাস দিয়ে চিহ্নিত করা হয়েছে। The strength of linkage between Y and W is higher than small w small m।
তো লিঙ্কেজের স্ট্রেন্থ বেশি, কেননা প্যারেন্টাল টাইপে দেখতে পাচ্ছ বেশি, মানে কাছাকাছি আছে, যত কাছাকাছি তত স্ট্রেন্থ বেশি। তাহলে দেখতে পাচ্ছ ওয়াইডাব্লিউ অনেকটা কাছাকাছি, তাহলে স্ট্রেন্থ বেশি, আর ডাব্লিউআরএম অনেকটা দূরে দূরে আছে, তাহলে স্ট্রেন্থ কম। এবার হচ্ছে কি পলিজেনিক ইনহেরিটেন্স। তো এখানে লিঙ্কেজ আর রিকম্বিনেশন হলো, এবার হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স। পলি মানে অনেক, জেনিক মানে জিন, পলিজেনিক, ইনহেরিটেন্স মানে যেটা বংশ পরম্পরায় যাচ্ছে, বৈশিষ্ট্য। তো অনেকগুলো জিন যদি একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তো সেটা হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স। তো দেখা যাক কী কী আছে বিষয়টা। Mendel's studies mainly describe those traits that have distinct alternate forms such as flower color which are either purple or white. তো মেন্ডেল যে বৈশিষ্ট্যগুলি নিয়ে পরীক্ষা করেছিলেন সেগুলো কী ছিল, যে দুই রকমের বৈশিষ্ট্য থাকবে। যেমন হাইট এর ক্ষেত্রে হয় লম্বা হবে না তো বেটে হবে, ফুলের কালারের ক্ষেত্রে হয় পার্পল হবে না তো বেগুনি হবে না তো সাদা হবে, অ্যাক্সেল হবে হয় না তো টার্মেল হবে, অর্থাৎ দুটো ছিল, যে হয় এটা না তো ওটা, তার মধ্যবর্তী কিছু না। কিন্তু বাট ইফ ইউ look around you will find that there are many traits which are not so distinct in their occurrence and are spread across a gradient. কিন্তু যদি তুমি দেখো চারিদিকে আশেপাশে তাহলে দেখতে পাবে যে শুধুমাত্র লম্বা আর শুধুমাত্র বেটে মানুষই নেই। এমন না যে শুধু 7 ফুট লম্বা মানুষ আছে আর 4 ফুট বেটে, 3 ফুট 4 ফুট বেটে ছেলে মানুষ, ছেলে বা মেয়ে বা যাই হোক মানুষ আছে। কী হয় তাদের মধ্যবর্তী হাইটেরও আছে, 4 ফুট আছে, 5 ফুট আছে, 5 ফুট 1 2 3 4 5 6 7 8 9 10 11 6 ফুট আছে, 6 ফুটের পরেও আরও অনেক অনেক রকমের আছে, একটা গ্রেডিয়েন্ট আকারে আছে। ফর এক্সাম্পল, ইন হিউম্যানস উই ডোন্ট জাস্ট হ্যাভ টল অর শর্ট পিপল অ্যাজ টু ডিস্টিংক্ট অল্টারনেটিভ বাট এ হোল রেঞ্জ অফ পসিবল হাইট। তো যেটা বললাম সেটাই, যে শুধুমাত্র লম্বা আর পেটে নেই, তার মধ্যবর্তী হাইটেরও অনেক আছে। শুধুমাত্র এমন না যে 4 ফুট আর 7 ফুটে আছে, 4 ফুট থেকে 7 ফুটের রেঞ্জে যত হতে পারে সব রকম মানুষই আছে। Such traits are generally controlled by 3 or more genes and are thus called as polygenic trait. তো এই ধরনের বৈশিষ্ট্যগুলো দুটো জিন কন্ট্রোল করে না, 2 এর অধিক, 3 বা ততোধিক জিন কন্ট্রোল করে। তো এটাকেই বলা হয় পলিজেনিক ইনহেরিটেন্স। পলিজেনিক ইনহেরিটেন্স তার এক্সাম্পল কি, হাইট, হাইট হচ্ছে পলিজেনিক ট্রেটস। ঠিক আছে, তো এটা হচ্ছে বিষয়। তো এটা একটা মেন্ডেলের যে পাবলিকেশন ছিল সেটা অনেক দিন ধরে আনরিকগনাইজ ছিল, অনেকে অ্যাকসেপ্ট করেনি। তার একটা কারণ কিন্তু এটাও ছিল যে প্রকৃতিতে দেখা যাচ্ছে যে দুটো বৈশিষ্ট্য তেমন কিছু নেই, সব কিছু মিক্সচারে আছে। তো যাই হোক, এটা এখানে দেখলাম যে বৈশিষ্ট্য যখন একের অধিক বৈশিষ্ট্য একটা জিন নিয়ন্ত্রণ করে, একের অধিক জিন যখন একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তো সেটা হলো পলিজেনিক ইনহেরিটেন্স। Beside the involvement of multiple genes, polygenic inheritance also takes into account the influence of environment. তো এই যে হাইটের ব্যাপার বা আরও অন্যান্য বৈশিষ্ট্য, সেক্ষেত্রে অনেকগুলো জিন নিয়ন্ত্রণ করার পাশাপাশি এমন না যে শুধুমাত্র জিনই নিয়ন্ত্রণ করে, পরিবেশেরও অনেক প্রভাব থাকে। হিউম্যান স্কিন কালার ইজ অ্যানাদার ক্লাসিক্যাল এক্সাম্পল ফর দিস। যেমন মানুষের যে গায়ের রং, শরীরের যে কালার, শরীরের রং, কেউ কালো, কেউ ফর্সা, কেউ মিডিয়াম কালো, কেউ খুবই ফর্সা, কেউ হালকা ফর্সা, কেউ খুব কালো, কেউ হালকা কালো, এটা একটা গ্রেডিয়েন্ট আকারে থাকে। তো এটাও শুধুমাত্র যে জিনের ওপর নির্ভর করে তা না, এর সঙ্গে পরিবেশেরও অনেক মিল আছে। যেমন যারা ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকে, পশ্চিমা দেশে, তারা অনেকটাই বেশি ফর্সা হয়ে থাকে, কিন্তু আমাদের ইন্ডিয়াতে যে ফর্সা মানুষ থাকে তারা অতটা ফর্সা হয় না, বা ইন্ডিয়াতে সব রকমের আছে, কালো ফর্সা সবই আছে। তারপর সাউথ ইন্ডিয়ানদের তারপরে তাও যাই হোক বিভিন্ন কালারের ডিফারেন্স দেখা যায়। তো হিউম্যান স্কিন কালার যেটা আছে সেটাও একটা পলিজেনিক ইনহেরিটেন্সের বৈশিষ্ট্য এক্সাম্পল, কিন্তু এর সঙ্গে পরিবেশেরও প্রভাব আছে। ইন এ পলিজেনিক ট্রেট দ্য ফিনোটাইপ রিফ্লেক্টস দ্য কন্ট্রিবিউশন অফ ইচ অ্যালিল, দ্য এফেক্ট অফ ইচ অ্যালিল ইজ অ্যাডিটিভ। তো এক্ষেত্রে কী হয় যে পলিজেনিক ট্রেটের ক্ষেত্রে প্রত্যেকটা অ্যালিল, এখানে কত থাকে 3 বা ততোধিক জিন, তাহলে 6টা বা তার বেশি অ্যালিল থাকবে। প্রত্যেকটা অ্যালিল তার বৈশিষ্ট্য মানে প্রদান করে, কন্ট্রিবিউট করে, এবং তারপরে বৈশিষ্ট্যটা আসে। To understand this better, let us assume that 3 genes A, B, C control skin color in human, with the dominant from capital A, capital B, capital C responsible for dark skin color and the recessive from small a, small b, small c for light skin color. তো এখানে একটা এক্সাম্পল হিসাবে দেওয়া হয়েছে যে আমাদের ধরা যাক মানুষের যে শরীরের রং সেটা 3টা জিন নিয়ন্ত্রণ করে, এ বি সি। তার মধ্যে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি এরা হচ্ছে ডোমিনেন্ট। আর এর জন্য কী হবে, ডোমিনেন্ট হলে সেটা কালো রঙের হবে,
আর যদি স্মল এ স্মল বি স্মল সি এই তিনটে হচ্ছে রেসেসিভ, আর রেসেসিভ হলে সেটা ফর্সা হবে। The genotype with all the dominant alleles capital A, capital A, capital B will have the darkest skin color, and that with all the recessive allele small a, small a, small b will have the lightest skin color. তো এখানে বলা হচ্ছে যে যদি কোনো একটা মানুষের মধ্যে প্রত্যেকটা ডোমিনেন্ট জিন থাকে, যে ক্যাপিটাল এ এই দুটো ডোমিনেন্ট আছে, ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, তাহলে এটা সব থেকে কালো হবে, এর থেকে কালো আর হতে পারে না। এই ক্যাটাগরির যে মানুষেরা তার সব থেকে কালো হবে। আর যদি কারোর মধ্যে যে অ্যালিল তার প্রত্যেকটা রেসেসিভ ফর্ম থাকে, যেমন এ জিনের মধ্যে প্রত্যেকটা অ্যালিলের রেসেসিভ ফর্ম থাকে, যেমন স্মল এ স্মল বি স্মল সি, তাহলে এটা হবে সব থেকে ফর্সা, এর থেকে ফর্সা আর হতে পারে না। অ্যাজ এক্সপেক্টেড দ্য জেনোটাইপ উইথ 3 ডোমিনেন্ট অ্যালিলস অ্যান্ড 3 রেসেসিভ অ্যালিল উইল হ্যাভ অ্যান ইন্টারমিডিয়েট স্কিন কালার। আর যদি দেখা যায় কারোর মধ্যে মিক্সচার আছে, যে ক্যাপিটাল এ আছে, স্মল এ আছে, ক্যাপিটাল বি আছে কিন্তু ক্যাপিটাল সি স্মল সি এইভাবে, বা ক্যাপিটাল এ আছে ক্যাপিটাল বি আছে, স্মল বি আছে, ক্যাপিটাল সি আছে, তো এরকম যদি দেখা যায় মিক্সচার, তাহলে সেটা মধ্যবর্তী কালারের হবে। এবং তারপরে দেখতে হবে সেখানে ডোমিনেন্ট ক্যারেক্টারটা বেশি না রেসেসিভ ক্যারেক্টারটা বেশি। এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4টে ডোমিনেন্ট, তাহলে কালো। এখানেও 1 2 3 4টে ডোমিনেন্ট, তাহলে কালো। যদি কারো এরকম থাকে যে ক্যাপিটাল এ তারপর স্মল বি তারপর ক্যাপিটাল সি স্মল সি, তাহলে এখানে 4টে রেসেসিভ আছে, তাহলে এখানে কি এটা হচ্ছে ফর্সা হবে, কিন্তু হালকা ফর্সা, যেহেতু এখানে 2টো ডোমিনেন্ট আছে। তাহলে এইভাবে একটা গ্রেডিয়েন্ট আকারে থাকবে, যেটা অনেক রকমের গ্রেডিয়েন্ট তৈরি হতে পারে। In this manner, the number of each type of alleles in the genotype would determine the darkness and lightness of the skin and individual. তো যেটা বললাম সেটাই, যে কতটা ডোমিনেন্ট আছে কতটা রেসেসিভ আছে সেই অ্যালিলটাই নির্ভর করবে যে মানুষটা সেটা কতটা কালো হবে বা কতটা ফর্সা হবে, তার স্কিন কালার কেমন হবে। তার সঙ্গে পরিবেশের অনেকটা প্রভাব দেখা যায়, ঠিক আছে, কিন্তু জিনের এফেক্টটা মেন। তো এটা ছিল পলিজেনিক ইনহেরিটেন্স, আশা করছি বুঝতে পেরেছো। এরপরে আসছে তার উল্টো বিষয়, সেটা হচ্ছে প্লিওট্রপি। তো প্লিওট্রপি কি? প্লিওট্রপি হচ্ছে একটা জিন অনেকগুলো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে। পলিজেনিক ইনহেরিটেন্সে কি ছিল? একটা বৈশিষ্ট্য অনেকগুলো জিন, আর এখানে একটা জিন অনেকগুলো বৈশিষ্ট্য। প্লিওট্রপি। উই হ্যাভ সো ফ্যার সিন দ্য এফেক্ট অফ এ জিন অন এ সিঙ্গেল ফিনোটাইপ অর ট্রেট। আমরা দেখেছি যে একটা জিন একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। আমরা সেটা দেখেছি, যেমন সেটা আমরা আগে দেখেছি মেন্টালের সময়, যে যেমন সিডের কালার, যেমন একটাই জিন, যেমন সেটা হচ্ছে ইয়েলো না অরেঞ্জ, তো একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে। এটা নর্মালি আমরা ভেবে নিই। দেয়ার আর হাউএভার ইনস্ট্যান্সেস হোয়ার এ সিঙ্গেল জিন ক্যান এক্সিবিট মাল্টিপল ফিনোটাইপিক এক্সপ্রেশন। কিন্তু অনেক ব্যাপার আছে, অনেক বিষয় আছে, সেই সময় দেখা যাচ্ছে যে একটা জিন অনেকগুলো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করছে। সাচ এ জিন কল্ড প্লিওট্রপিক জিন। এইরকম জিনকে বলা হয় প্লিওট্রপিক জিন। যখন একটা জিন অনেকগুলো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় প্লিওট্রপিক জিন। The underlying mechanism of pleiotropy in most cases is the effect of a gene on metabolic pathways which contribute toward different phenotypes. তো প্লিওট্রপি যে বিষয়টা, সেটা কীভাবে জিন নিয়ন্ত্রণ করে, যে জিন এক্ষেত্রে সরাসরি প্রভাব করে তা না, জিন এফেক্ট দান করে কীভাবে, যে সেই যে প্রোডাক্টটা তৈরি হবে বা যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে তার জন্য যে এনজাইম বা যে প্রোটিন তৈরি হবে, সেই প্রোটিন তৈরির মেকানিজমটা সেই জিনটা নিয়ন্ত্রণ করছে, এবং সেখান থেকে বিভিন্ন রকমের প্রোটিন তৈরি হচ্ছে, বিভিন্ন রকমের বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, বিভিন্ন রকমের ফিনোটাইপ দেখা যাচ্ছে। তো কী হচ্ছে, যে মেটাবলিক পাথওয়েকে সে নিয়ন্ত্রণ করে, সেই জিনটা মেটাবলিক পাথওয়েকে নিয়ন্ত্রণ করবে এবং তারপরে বিভিন্ন রকম ফিনোটাইপ তৈরি হবে। অ্যান এক্সাম্পল অফ দিস ইজ দ্য ডিজিজ ফিনাইল কিটোনিউরিয়া হুইচ অকার্স ইন হিউম্যান। তো একটা এক্সাম্পল দেওয়া আছে ফিনাইল কিটোনিউরিয়া, যেটা মানুষের মধ্যে হয়ে থাকে। The disease is caused by mutation in the gene that codes for the enzyme phenylalanine hydroxylase, single gene mutation. তো এই রোগটা কেন হয়, যে একটা জিন আছে, যে জিনটা ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ যে আছে সে এনজাইম তৈরি করে। তো কোনো কারণে সেই জিনটার মধ্যে যদি মিউটেশন হয়ে যায়, সেই জিনটা যদি কোনো রকমভাবে চেঞ্জেস হয়ে যায়, তার মধ্যে যে কোড ছিল সেটা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে কী হবে, এই প্রোটিনটা আর তৈরি হবে না, ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ, এবং এই প্রোটিনটা না তৈরি হলে বিভিন্ন সিমটমস দেখা দেবে, এবং যে রোগ হবে সেটা হলো ফিনাইল কিটোনিউরিয়া। দিস ম্যানিফেস্ট ইটসেলফ থ্রু phenotypic expression characterized by mental retardation and a reduction in hair and skin pigmentation.
তো এই যে ফেনোটাইপিক যে রোগটা হলো ফিনাইলকিটোনুরিয়া, তার তো অনেকগুলো সিমটমস দেখা দেবে। তো এই জিন মিউটেশনের জন্যই সিমটমসগুলো দেখা দেবে, কিন্তু ওই সিমটমসগুলো এমন না যে একটাই সিমটম, অনেকগুলো সিমটম। সেটা কি মেন্টাল ডিটেনশন, মানসিকভাবে অত্যন্ত সে জড় বুদ্ধি সম্পন্ন হবে, সে অনেক কিছু প্রসেস করতে পারবে না, অনেক কিছু বুঝতে পারবে না, বোঝাতে পারবে না। তারপর এই রিডাকশন ইন হেয়ার, চুল কমে যাবে শরীরে, মাথায়। স্কিন পিগমেন্টেশন, স্কিন অনেকটা পিগমেন্টেড হয়ে যাবে, অনেক ডার্ক হয়ে যাবে, তাও অনেকটা পিগমেন্টেশন জমা হবে। তো অনেকগুলো যে বৈশিষ্ট্য, সেটা কিন্তু এই যে যে জিনটা মিউটেটেড হয়ে গেছিলো, সেই মিউটেশনের জন্য, এই একটা জিনের মিউটেশনের জন্য এতগুলো সমস্যা দেখা যাচ্ছে, এতগুলো ফিনোটাইপিক বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। তো এটা একটা প্লিওট্রপির এক্সাম্পল। তো এটাই ছিল এখানে প্লিওট্রপি, তারপরে পলিজেনিক ইনহেরিটেন্স, লিঙ্কেজ, রিকম্বিনেশন, এখানে এই চ্যাপ্টারে এই ভিডিওতে বোঝানো হলো। প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড বোঝানো হয়েছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপরে কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাও। আর তোমরা ভিডিওগুলিকে লাইক করো, তোমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে তাদের মধ্যে শেয়ার করো, আর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওগুলি দেখার জন্য।